স্বাগত ডিবিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার ভাই, স্বাগত আপনাকে আরও একবার। আমরা আসলে প্রতিবেদন দেখছিলাম, প্রথমটা যুব এশিয়া কাপের এবং পরেরটা বাংলাদেশের লিগ কেন্দ্রিক, অর্থাৎ ঢাকা লিগ কেন্দ্রিক। প্রথমটা দিয়ে শুরু করতে যাই। পরপর টানা দুইবার শিরোপা জিতেছে অনূর্ধ্ব এশিয়া কাপ, 19 এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ, এবং এবার যদি জিততে পারে হ্যাটট্রিক শিরোপা জয় নিশ্চিতভাবেই। তবে তার আগে যে সূচনাটা করার কথা ছিল বাংলাদেশের, উড়ন্ত একটা সূচনা করেছে, আফগানিস্তানকে যেভাবে হারিয়েছে। কি মনে হয়, খেলা দেখে কেমন লাগলো? অসাধারণ, কারণ বাংলাদেশ যে পরিমাণে রান তারা করে জিতেছে সেটা ছিল একটা গুরুত্বপূর্ণ। কারণ আপনার বড় স্কোর দেখলে আমরা সবসময় প্যানিক করি। বাংলাদেশের ক্রিকেটাররা যারা রয়েছেন, আপনি ন্যাশনাল টিমের ক্ষেত্রেও দেখবেন যে 320, 310 বা 300+ রান হলেই আপনার ওয়ানডে ক্রিকেটে তারা জেতার মতো যে চাপটা তৈরি হয় সেই চাপটা নিতে পারে না এবং চেস করতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যুবারা যে 294 রানকে চেজ করে গেল, তো এইটা একটা বিরাট সিগনিফিক্যান্ট। এবং তারা যেভাবে স্টার্টটা করেছে, এই স্টার্ট যদি তারা ধরে রাখতে পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ এই টুর্নামেন্টে তো ফেভারিট হিসেবে খেলবেই। এবং পরবর্তীতে যে বিশ্বকাপ শুরু হবে আগামী 15 জানুয়ারি থেকে, সেই 15 জানুয়ারির বিশ্বকাপে বাংলাদেশ এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা যেতে পারে। সেটাই আমার প্রশ্নটা ঠিক অন্য জায়গায়, যেখানে এর আগের ম্যাচেও আমরা দেখেছি ভারত 4 শতাধিক রান করেছে, ভারতীয় যুবরা। সেখানে বাংলাদেশ পরের ম্যাচে তাদেরকে যে টার্গেটটা দেওয়া হয়েছিল 3 শতাধিক, সেটাও কিন্তু তারা পার করেছে। প্রশ্নটা ঠিক অন্য জায়গায়, সেটা হচ্ছে উইকেট। এমন উইকেট বানানো হয়েছে সেখানে হেসে খেলে মানে শর্টস খেলা যাচ্ছে। সেরকম উইকেট আসলে বাংলাদেশে তৈরি করা সম্ভব কিনা, এই ধরনের টুর্নামেন্টে যদি ভালো করতে হয় সেই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত হতে হবে নিশ্চয়ই, এবং সেটার শুরু হতে পারে প্রথম বিভাগ ক্রিকেট থেকেই, যেটা নিয়ে এত কথা হচ্ছে। আসছি সেই প্রসঙ্গে, আপনি আসলে একমত হতে পারেন কিনা এই প্রসঙ্গটাতে? দেখুন, যে কোনো কন্ডিশনে প্র্যাকটিস হলে সবচেয়ে বড় বিষয়। আপনি যদি এখানে যদি এই মঞ্চে যদি প্র্যাকটিস না করেন বা কখনো আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি পাজেলড হয়ে যাবে যে কোনো সিচুয়েশনে। একই ক্ষেত্র বাংলাদেশ ক্রিকেটের জায়গাতেও। ক্রিকেটে যদি বাংলাদেশ নিয়মিত যদি ভালো উইকেটে খেলে, আপনার রানের উইকেটের কথা বলছেন, সেই প্র্যাকটিসটা যদি এখানে করে যেতে পারতো, হ্যাঁ, বিকেএসপিতে যেসব উইকেট হয় সেই উইকেটগুলিতে আমরা ডোমেস্টিকেও দেখেছি, ঢাকা প্রিমিয়ার লিগে দেখেছি, অনেক বড় বড় রান হয়। তো এরকম আপনার 300+ রান হয়, এরকম কন্ডিশন যদি দিতে পারেন কিছু কিছু ভেন্যুতে, তাহলে বাংলাদেশ এই প্র্যাকটিসটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বয়সভিত্তিক বলেন কিংবা আপনার মূল ন্যাশনাল টিম যেটা আমরা বলি সেখানে বলেন, তাহলে তারা ভালো করবে। কথা হচ্ছে আমাদের এখানে উইকেট হয় এভারেজ মানের। আপনি ইদানিং কিছু ভালো উইকেট হচ্ছে টেস্টের ক্ষেত্রেও দেখছি, বা অন্য যে ওয়ানডে বা টি20 ম্যাচগুলো হচ্ছে সেখানেও দেখছি। কিন্তু আপনার ডোমেস্টিক লেভেল থেকে আপনার 50% উইকেট বানাতে হবে একদম ব্যাটিং ট্র্যাক, যেখানে আপনার হিউজ রান হবে এবং সেটাকে তাড়া করে জেতার অবস্থায় আপনাকে যেতে পারেন সেই সক্ষমতা গড়ে তোলার জন্য। বিশেষ করে আপনার যদিও এখানে বোলাররা কিছুটা হতাশ হবে, কিন্তু বোলাররা মুনশিয়ানা দেখাতে পারলেই তারা সাকসেস হবে, এবং এই সাকসেস রেটটা তারা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবে। এবং তারা ওখানে গিয়ে দেখবেন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে বিদেশের সিরিজগুলোতেও তারা ভালো করবে। তার আগে বোধহয় ওই কথাটাই প্রযোজ্য যে বাংলাদেশের সব ক্ষেত্রেই এরকম ধরনের উইকেট মানে বাড়ানো প্রয়োজন যদি আমরা বৈশ্বিক ক্রিকেটে উন্নতি করতে চাই। দেখেন, টেস্ট ক্রিকেটে আমরা পা দিয়েছি, সেটাও 25 বছর পার হতে চলবে, তারপরেও কিন্তু আমরা বৈশ্বিক ক্রিকেট থেকে ওইভাবে কোনো ফায়দা নিতে পারিনি, বৈশ্বিক কোনো ট্রফিও জিততে পারিনি। যদিও একটা ট্রাইনেশন সিরিজের ট্রফি আমাদের কাছে আছে, সেটাও বোধহয় ওইভাবে ধরা যায় না। কিন্তু এই যে বৈশ্বিক ক্রিকেট থেকে পিছিয়ে পড়ার একমাত্র কারণ যদি আমরা ধরি, সেটা কি উইকেট ভিত্তিক হতে, মানে খালি উইকেট না, আপনার বৈশ্বিক ক্রিকেটে পিছিয়ে থাকার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে আপনার যে স্ট্রাকচার, বাংলাদেশ ক্রিকেটের যে স্ট্রাকচার বা বাংলাদেশ ক্রিকেট যারা রান করেন তাদের অদূরদর্শিতা, এবং এটাকে খুব সুন্দরভাবে সাজানো, প্রান্তিক পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেয়া এবং সেই ক্রিকেটকে পেশাদারিত্বের চরম রূপ দেয়া, এটা আপনি ব্যর্থ হয়েছেন। আপনি ধরেন আজকে লিগ খেলার জন্য আপনাকে আন্দোলন করতে হচ্ছে প্লেয়ারদেরকে, আবার ধরেন এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্লাবগুলোর উপরে 100% নির্ভরশীল। ক্লাবগুলোর অবদান রয়েছে, ক্লাবগুলোকে আপনার সুযোগ দিতে হবে, কিন্তু শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ বা ঢাকা লিগ কেন্দ্রিক আপনাকে থাকা যাবে না। আপনি জাতীয় লিগ করেন সেটা ঠিক আছে, কিন্তু এই লিগ তো সবাই খেলতে পারে না। আপনাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গড়ে তুলতে হবে, এবং সেখানে বিসিবির অফিস থাকবে পুরো দস্তুর একটা ডিভিশনে। যেমন আপনি ধরেন এক ডিভিশনকে ভারতের একটা প্রদেশের মতো কিংবা অস্ট্রেলিয়ার একটা প্রদেশের মতো, সেই রকম যদি আপনি ধরতে পারেন, সেইভাবে যদি আপনার টিমগুলো গড়ে তুলতে পারেন, তাহলে ওই
প্রাদেশিক লিগগুলো যেভাবে হয় সেই রকম ডিভিশনাল লিগগুলোকে যদি আপনি চালাতে পারেন এবং সেখানে ফার্স্ট ডিভিশন 3 দিনের গেম এই যে ক্রিকেটগুলো আনতে পারেন, তবেই মাত্র আপনার যে কম্পিটিশন হবে সেই কম্পিটিশন ডিভিশন টু ডিভিশনের মধ্যে যখন আবার চূড়ান্ত ফাইট হবে তখন লড়াইটা বেড়ে যাবে। সেই লড়াই থেকেই আসলে কোয়ালিটি ক্রিকেটার বেরিয়ে আসবে। আর সেজন্যই বোধ হয় যে বাংলাদেশ বাদে অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর একটা দল যখন মাঠে খেলে এরকম আরো 2টা স্কোয়াড মাঠের বাইরে বসে থাকে, ব্যাকআপ থাকে। যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে, ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে যেটা হচ্ছে এই মুহূর্তে 12 দল অংশ নিচ্ছে, 8 দল অংশ নিচ্ছে না, এবং সেই 8 দলের ক্রিকেটাররা আন্দোলন করছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা হবে। একটা বক্তব্য শুনছিলাম যেখানে একজন ক্রিকেটার এই বিভাগীয় ক্রিকেটে প্রথম বিভাগ খেলে সে 7-8 লাখ টাকা আয় করবে, সেখানে ফ্র্যাঞ্চাইজি লিগ হলে সেই ক্রিকেটারটা হয়তো বা এক সিজনের জন্য 50 থেকে 60 হাজার টাকা পাবে, যেটা দিয়ে আসলে তার জীবন মানে দৈনন্দিন জীবন নির্বাহ করবে নাকি আসলে ক্রিকেট সরঞ্জাম কিনবে, আগামীর জন্য প্রস্তুতি হবে। ওভারঅল এই সিচুয়েশনটা মানে বিসিবি কেন্দ্রিক সাসপেন্স অ্যাবাউট এই গ্রাসরুট লেভেল ক্রিকেট কি মনে হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে? দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যেটা করছে সেটা হচ্ছে যে আপনাকে একটা লিগ খেলাতে হবে, মৌসুম শুরু করতে হবে সেই রকম একটা অবস্থান থেকে। কারণ যে প্রেক্ষাপটের লিগটা হচ্ছে 12টা দল নিয়ে, সেটা কোনোভাবেই কাম্য নয়। আপনার 20টা দলের জায়গায় 8টা দল নেই এবং 120 জন ক্রিকেটার, 15 জন করে ধরলে 120 জন ক্রিকেটার খেলতে পারছে না। আপনি বললেন তাদের জন্য একটা টুর্নামেন্ট করবেন, সেই টুর্নামেন্টের নিশ্চয়তা কি? সেই টুর্নামেন্টের কোনো নিশ্চয়তা নেই। সেই টুর্নামেন্টের ফরম্যাট হবে কি? তারা সবাই সংখ্যা প্রকাশ করছে, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, আপনি নির্বাচনের পরে যে উদ্যোগটা নেওয়া দরকার ছিল ক্লাবগুলোর সঙ্গে বসে বা আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছানো, সেই জায়গায় আপনি গুরুত্ব দেননি, যে কারণে আজকে জিনিসটা ছোট থেকে বড় হয়ে গিয়েছে। এই বড় হওয়ার ফলে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটাররা। অনেকেই বলে থাকবে যে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে মানে গত 15 বছরে জাতীয় দলে খেলছে এইরকম ক্রিকেটার দেখান কটা। আপনি কিন্তু ভুল বলছেন। যে ছেলেটা প্রান্তিক পর্যায় থেকে আসে, ঢাকা লিগ, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, এই যে লিগগুলো খেলা, এখানে প্লেয়ারদের কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য সে যদি ন্যাশনাল টিমে সরাসরি আসে ডিভিশন থেকে কিংবা কোনো একাডেমি থেকে, সে এসে যে ক্রিকেটটা খেলবে একটা কম্পিটিটিভ ক্রিকেট, সেখানে খেলে তার রুটিরুজির সঙ্গে সঙ্গে তার ক্রিকেটীয় উন্নতিটা ঘটাবে, সেই জন্যই আসলে এই লিগগুলো আয়োজন করা হয়। যারা বোঝেন না তাদের জন্য এই বার্তা। আমি মনে করি যে তাদেরকে বোঝা উচিত যে কেন লিগগুলো হয়। আপনি এখানে ন্যাশনাল টিমে খেলে 15 জন ক্রিকেটার, আর আপনার একটা দেশে 1500 ক্রিকেটার, 2000 ক্রিকেটার থাকে। সেই 2000 ক্রিকেটারকে আপনি চিন্তা করতে হবে ওই 15 জনকে তৈরি করার জন্যই ওই 2000 ক্রিকেটার, ওই 15 জন ক্রিকেটারকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্যই, কম্পিটিটিভনেস দেওয়ার জন্যই ওই লিগ চালু করা হয়েছে, ওই লিগ রয়েছে। আপনি যদি দামও না করেন তাহলে নেটে প্র্যাকটিস করান। আপনার যদি এখানে আপত্তি থাকে, শুধু নেটে প্র্যাকটিস করিয়ে যদি, একাডেমিতে প্র্যাকটিস করিয়ে যদি আপনার ইন্টারন্যাশনাল খেলা সম্ভব হয়, তাহলে আপনি তাদেরকে ইন্টারন্যাশনাল খেলান। আপনার ফাজুকি কথাবার্তা বলবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে এইরকম কথা শুনি। আপনার এখন বর্তমানে যারা রয়েছে তারা বলছেন যে ক্লাবের অবদান, ফারুক সাহেব বলেছেন, কারণ তিনি ক্লাব ক্রিকেট খেলে বড় হয়েছেন, তো ক্লাব ক্রিকেট খেলার গুরুত্বটা তিনি বোঝেন। কিন্তু ক্লাবকে ম্যানেজ করা, আপনি ক্লাবের জায়গায় থাকলে কি করতেন? আপনি যখন ছিলেন না নির্বাচনের সময়, আপনি 15টা ক্লাবের বিরুদ্ধে মামলা করে আপনার নির্বাচনটাকে কিন্তু এই যে ডিভাইডেড করে দেওয়া, সেটা করে দিয়েছেন আপনি বিং এ ক্রিকেটার। তাহলে এই যে আমরা পরিস্থিতি দেখছি, সব কিছুর জন্য দায়ী কারা? যারা খেলছে, যারা এখানে থাকে তখন একরকম অ্যাটিটিউড করে, আবার যখন এখানে চলে আসে, অর্থাৎ যেটা মানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে চেয়ারে থাকলেই আপনি ওই চেয়ারের স্বার্থটা বুঝছেন, নিজের স্বার্থটা বুঝতেছেন, কিংবা চেয়ারে যখন না থাকছেন তখন উল্টোটা বুঝতেছেন। ব্যাপারটা কি এরকম? অনেকটাই। আপনার যখন সুবিধা, মানে আমরা হচ্ছে যে সুবিধাবাদী জাতি। কেমন হচ্ছে, ধরেন আমার এখন সুবিধা, এখানে আপনার কাছে গেলে একটা কথা বলে যদি সুবিধা পাবো, আমি সেই কথা বলবো, আবার পেছনে গেলে অবস্থান বদলে ফেলবো। আপনার লাস্ট যে প্রেস কনফারেন্সটা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেখানে একটা প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক, যে দীপন সাহেব, উনি যে চেয়ারম্যান রয়েছেন, যে আপনি তো কিছুদিন আগেই এই ক্লাবের পক্ষে থেকে আন্দোলন করেছিলেন, ফারুক সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন, তো আপনার তারপরে বলছে এখন আমি এই অবস্থা। কালও এই প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি ক্লাবের সাইডে থাকতেন, বিসিবির সাইডে না থেকে, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিতেন? তখন দীপন সাহেব বলেছেন, আমি তখন অন্য সিদ্ধান্ত নিতাম। তার মানে হচ্ছে এখন তিনি বিসিবির কথা বলবেন। ওকে, দ্যাটস ফাইন। আপনি জিতেছেন, আপনি ইউনিক হতে পারছেন না কেন? আপনারা সবাই মিলে কেন এই ক্রিকেটটাকে একদম ফ্ল্যারিশ করার জন্য সবাই মিলে একটা আন্তরিক পর্যায়ে নিয়ে এসে এই খেলাটাকে সার্বজনীন করার জন্য চেষ্টা কেন করছেন না? আপনি যদি না পারেন, যদি মনে করেন ক্লাবের অবদান বা ক্লাবকে ছেড়ে ফেলবেন, তাহলে রাষ্ট্রীয় রুল দিয়ে, আদালত থেকে রুল নিয়ে এসে আপনি পুরো ক্লাব সিস্টেমকে ধ্বংস করে দিয়ে আপনি নতুন করে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো তৈরি করুন। আপনার জাতীয় লিগ রয়েছে, আপনার বিসিএল রয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি ডিভিশনাল লিগ চালু করতে পারেন বা ডিভিশনাল অন্য
অন্যভাবে লিগগুলি করতে পারেন, পেশাদারিত্ব আনতে পারেন, আনেন, আর সেখানে নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি বছরে ধরেন 500 কোটি টাকা কামান, 300 কোটি টাকা কামান, যদি আপনার সেই ক্রিকেট রান করতে গিয়ে 600 কোটি টাকা আপনার খরচ হয়, তাহলে আপনার ব্যালেন্স কিন্তু আস্তে আস্তে ফুলি, মানে তেল পুরো কুপিতে দেখেন বাতি, যেটা আমরা বলি কুপি বাতি, ওখানে তেল ফুরিয়ে গেলে আস্তে আস্তে সলতেটা নিভে যায়। সেই রকম আপনারও কিন্তু ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, নেমে যাবে। সেটাই বলতে চাচ্ছিলাম, গতানুগতিক প্রশ্নধারায় যেতে চাই না, ছোট করে অ্যান্সার দেবো, তারপরে মানে তার আগে প্রশ্নটা বোধহয় একটু বড় হয়ে যাচ্ছে। আমি যদি নির্বাচন থেকে ধরি, এই নির্বাচনকে কেন্দ্র করেই তো এই ডিভিশনটা হয়ে গেছে, একটা মানে পক্ষ বিসিবি বিরোধী হয়ে গেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর আগে থেকেই যারা আসলে ভয়েস রেইজ করছিলেন, বিসিবির দুর্নীতি, বিসিবির ক্রিকেট ধ্বংস, গ্রাসরুট লেভেলে ক্রিকেট নাই, তারাই তো এখন চেয়ারে এসেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তারা যখন আসলে চেয়ারে আসলেন এবং একটা পক্ষ বিসিবি থেকে বের হয়ে গেছে, তারা ক্লাব নিয়ন্ত্রণ করছে, তারা ক্লাবের কর্মকর্তা, ঠিক আছে, এখন তাদের সাংগঠনিক দক্ষতা আসলে কোন পর্যায়ে, যে নির্বাচন হয়ে গেল তারপরেও যে ক্লাব আসলে মানে খেলাধুলা কেন্দ্রিক ক্লাব, তাদেরকে কেন আস্থায় নিয়ে আসা গেল না, তাদেরকে কেন আসলে মাঠে ফেরানো গেল না? এটা কি সাংগঠনিক দুর্বলতা মনে করেন তাদের? অবশ্যই সাংগঠনিক দুর্বলতা। আপনি যখন উপেক্ষা করবেন, আপনি যখন বলবেন যে এইটা আমার কাছে কোনো ম্যাটার করে না, মানে আমি এত ছোট জিনিস নিয়ে আমি কাজ করি না, এরকম কথা কিন্তু বলেছেন, যে এটা হচ্ছে যে ক্লাবের সভাপতিকে এইরকম কথা যখন বলেছেন একজন প্রেসিডেন্ট, তখন কিন্তু এটা থেকে একটা ক্ল্যাশ তৈরি হয়েছে, এবং এই যে দূরত্ব তৈরি হওয়া, এটা যে দূরত্বটা ছিল সেটাকে আপনার এক জাম্পে অনেক দূর নিয়ে গেছে, যেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি লিগটা করলেন অর্ধেক লিগ, আজকে একটা হেডলাইন ধরেন এরকম গেল অর্ধেক লিগ, মানে আপনি ফুল লিগ করতে পারেননি, 20টা দলের খেলা, সেখানে আপনি 12টা দল নিয়ে করলেন। এই 12টা দল নিয়ে কেন আপনি করলেন? প্রথম বিভাগ কেন দিয়ে শুরু করলেন? নর্মালি তৃতীয় বিভাগ দিয়ে হয়, কিন্তু আপনি কেন প্রথম বিভাগ দিয়ে করলেন? কারণ হচ্ছে আপনার যারা বিসিবি পরিচালক রয়েছেন, আপনাদের নিয়ন্ত্রণে যে সবগুলো ক্লাব রয়েছে, সেই ক্লাবগুলো বেশি। এখানে ধরেন 8টা ক্লাবই রয়েছে, আপনার ধরেন বসুন্ধরা কেন্দ্রিক যাদের রয়েছে, যারা ওখান থেকে পরিচালক হয়েছেন, তো এরকম আরও অনেকগুলো ক্লাব রয়েছে যাদের এখানে ফার্স্ট ডিভিশনে খেলছেন, তার মধ্যে তামিম এবং খালিদ মাহমুদ সুজনের দুটো ক্লাব রয়েছে। সেই দিক থেকে বিবেচনা করলে এই 12টা ক্লাব হয়েছে। তামিম এবং সুজন যদি খেলতে না চাইতেন, তাহলে আরও 50-50 হয়ে যেত। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে যে একজন প্রভাবশালী বোর্ড পরিচালক, যিনি আসলে প্রেস কনফারেন্সে এসেছিলেন এই লিগ নিয়ে, এবং তিনি আশা প্রকাশ করেছিলেন, তিনি এটাও বলেছিলেন আমরা চেষ্টা করব তাদেরকে আস্থায় নিয়ে এসে মাঠে ফেরানোর, সেটা আসলে আলোর মুখ দেখেনি, অথচ তিনি হেভি ওয়েট পরিচালক। সেই প্রসঙ্গেই আলোচনা করবো একটা বিরতির পর। দর্শক, সময় হলে একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফুটবল বিশ্বে ব্রাজিল আর্জেন্টিনা মানেই ধন্যবাদ ফুটবল, আর বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই পুরো দেশ দুভাগে বিভক্ত হয়ে যাওয়া। সেই সুযোগটাই বোধহয় নিতে চেয়েছিলেন ল্যাটিন বাংলা সুপার কাপের আয়োজকরা, এবং কারা এই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন, কোন উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছিলেন, এবং তাদেরকে আয়োজনের অনুমতিই বা কে দিয়েছিল, সেগুলো নিয়ে আসলে ধোঁয়াশা। তবে মাঝখান থেকে বদনামটা হয়ে গেছে বাংলাদেশে, বদনামটা হয়ে গেছে বাংলাদেশের ফুটবলের, সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। ঠিক সেখান থেকেই প্রশ্ন, বাফুফে কেউ আসলে দায় এড়াতে পারেন? সেকেন্দার ভাই, যে প্রতিবেদনটা আসলে দেখছিলাম ল্যাটিন বাংলা সুপার কাপ, সেখানে আছে ব্রাজিলের একটা দল, আর্জেন্টিনার একটা দল, আবার বিপরীত কথা শোনা যাচ্ছে যে একদম পাড়া ক্লাব থেকে ফুটবলার নিয়ে এসে সেই দুটি দেশ যে খেলে, এরকম বন্ধুবান্ধব মিলে যে একটা টিম করে, সেরকম দুটো দলকে নিয়ে এসে কোনো একটা আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশে এসে খেলাতে চেয়েছিল। সেটাও আবার বাংলাদেশের একটা দল সেখানে পার্টিসিপেট করেছে, রেড অ্যান্ড গ্রিন স্টার্স, এবং সেখানে কিন্তু বাংলাদেশের আপকামিং ফুটবলাররা, যারা আবার বিএফএফের একাডেমির ফুটবলার হিসেবে লিস্টেড, তাদেরকেই খেলানো হয়েছে। পরিশেষে যেটা আমরা দেখতে পেলাম যে ফাইনাল পরিত্যক্ত ঘোষণা করা হলো, একই সাথে হোটেল বিল দিতে পারেনি আয়োজকরা, যার জন্য হোটেল মালিকরা ফুটবলারদের ছাড়তে চাচ্ছিল না। একই সঙ্গে ব্রাজিলের কোচ বলে গেছেন যে এই দেশে দ্বিতীয়বার ব্রাজিল আর কোনো ফুটবল দল পাঠাবে কিনা সেটা নিয়ে তারা আসলে ভাববে, এবং সেভাবেই তিনি আসলে রিপোর্ট করবেন। মানে খেলাধুলায় আসলে কি চলছে এখন বাংলাদেশে? বিশৃঙ্খলা চলছে বাংলাদেশের। গত 1-1.5 বছরে আমরা যে পরিমাণ বিশৃঙ্খলা দেখলাম, এটাকে আশা করেছিলাম এই কাঠামোটা একটা শক্ত ভিত্তিরূপে দাঁড়াবে। সেই কাঠামোর জায়গায় এখন আমরা দেখছি দুর্বলতা, যে পিলারগুলি ছিল সেগুলি এখন ধ্বংসের পথে। কেন? এই যে আপনার একটা ফুটবল টুর্নামেন্ট করলেন, আপনি ধরেন একটা অ্যামেচার টুর্নামেন্টই করলেন, কিংবা আপনি কোনো মাস্টার কাপ যেগুলি বলে ক্রিকেটে, ওইরকম ফুটবল একটা এক্স ক্রিকেটার যারা, এই ফুটবলার যারা রয়েছেন, কিংবা পাড়ার কোনো ক্লাব ভিত্তিক অথবা একাডেমি ভিত্তিক কোনো প্লেয়ারদের নিয়ে করলেন, বিদেশি তারা, এবং তাদেরকে আপনি আনলেন, এদেরকে এনে আপনি একটা টুর্নামেন্ট করলেন, বাংলাদেশের প্লেয়াররাও খেললো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন ছাড়া এরকম টুর্নামেন্ট যদি হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি মানে বাংলাদেশ ফুটবলের
অস্তিত্ব নেই। মানে অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অস্তিত্ব নেই, কারণ হচ্ছে বাংলাদেশ ফুটবলের অনুমোদন ছাড়া কিভাবে একটা টুর্নামেন্ট করবে একটা দল। তারপরে আবার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এখানে বলছে যে আমাদের লস হয়ে গেছে। হোয়াট দ্য হেল, আপনি এটা কখনোই বলতে পারেন না। আপনি যখন কোনো কিছু আয়োজন করবেন, আপনি যখন দায়িত্বে থাকবেন, তখন আপনি বিদেশি দলগুলোর বা যারা অংশগ্রহণ করবে তাদের সমস্ত ফ্যাসিলিটি নিশ্চিত করার পরে বাদবাকিগুলো আপনি লাভ বা লসের কথা পরে চিন্তা করবেন। অর্থাৎ আপনি ভেবেছিলেন যে এই টুর্নামেন্টের আগে ব্রাজিল আর্জেন্টিনা যেহেতু নাম আছে, সুতরাং প্রচুর লাভ হবে, এই ভাবনা থেকেই এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিলেন তারা। ব্যাপারটা বোধহয় সেরকমই মনে হলো। সেরকমই আপনি ব্যবসা করতে এসেছিলেন, কিন্তু সেই ব্যবসা আপনার হয়নি। ব্যবসা হয়নি বলে আপনি প্লেয়ারদের আটকে দিলেন, হোটেল বিল পরিশোধ করলেন না। এটা কি আপনার মামা বাড়ির আবদার? আপনি বিদেশি প্লেয়ারদের নিয়ে এসেছেন, পুরো দেশের দুর্দাম করে দিলেন। আমি তো মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের অথবা আদালত কর্তৃক তাদেরকে রুল দিয়ে এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং তাদেরকে গ্রেফতার করা উচিত। ঠিক আছে, আমি মেনে নিলাম আদালত কর্তৃক রুল দিয়ে তাদেরকে গ্রেফতার করা হলো, তাদের কাছে জবাবদিহি করা হলো। কেন এই ধরনের একটা জেল হবে? কেন জবাবদিহি করা হবে? শুধুমাত্র জেল হতে হবে। পরিস্থিতি সৃষ্টি করা হলো এবং আইনানুগ শাস্তি হলো। কিন্তু কথা হচ্ছে যে আপনার দেশের মাটিতে যখন কোনো লিগ আয়োজন করব, টুর্নামেন্ট আয়োজন করব, এবং সেই খেলাটার একটা বড় ফেডারেশন রয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আপনি কি করলেন? ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়, পুরো ব্যর্থতা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এইটা না জেনে থাকে বা তাদের অনুমোদন না নিয়ে থাকে, তাহলে প্রথম ক্রাইম করেছে এখানে। এবং বাংলাদেশের যে মেইন স্টেডিয়াম, যেখানে ফুটবল ম্যাচ হয়, যেখানে আন্তর্জাতিক ম্যাচ হয়, ডোমেস্টিক ফুটবল হয়, সব কিছু হয় যেখানে, সেই ভেন্যুতে খেলাগুলি হয়েছে। তার মানে হচ্ছে যে এখানে এনএসসির অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়েছে। এবং সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদেরকে ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাদের বিরুদ্ধে মামলা করা। সমস্যা তো আরেক জায়গায় দাঁড়িয়ে গেছে। ক্যাসপার হক্স নামে যে প্রবাসী ফুটবলার বাংলাদেশে রয়েছে, যে আপকামিং সুপারস্টার বলা হয়, এবং তার সাথে আরও একজন আছে, এই দুজন ফুটবলারকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এই সুপার কাপে খেলার জন্য। এখন তারা হচ্ছে গিয়ে ফিরে যেতে চাইছেন, অথচ তাদের বিমান ভাড়া নেই, ভিসা আছে, প্লেন ভাড়া নেই, মানে খরচ নেই। তারপরে তো আনুষঙ্গিক খরচ তো আছে, সেগুলো এখন কে দেবে? বিএফএফ যথারীতি বলে দিয়েছে আমরা তো আর তোমাদেরকে নিয়ে আসিনি। এই তো আপনার হলো এখন দায় কেন এড়াবেন? আপনি যখন বাংলাদেশে ফুটবল হচ্ছে, বিদেশি একটা দল আসলো, বিদেশি প্লেয়ার আসলো, আপনার এটা মাথায় থাকবে না? এখানে আপনি খোঁজ নেবেন না কেন কীভাবে অনুমোদন নিচ্ছে? যখন হচ্ছে তখনই তো আপনার এটা খোঁজ নেওয়া উচিত ছিল। এটা দুর্নাম হতে পারে। যখন আপনি সংশ্লিষ্ট ফেডারেশন কিংবা সংশ্লিষ্ট বোর্ড, তখন আপনারই দায়িত্ব যে আপনার দেশে কোনো বিদেশি টিম আসছে, কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, এটা কি কোনো বাণিজ্য করার জন্য আসছে? বাণিজ্য হলেও তাদেরকে বলা উচিত ছিল এইটাকে তো আমাদের দায় না, তোমরা কিন্তু এই ব্যাপারগুলি সচেতন থেকো, যাদের মাধ্যমে এসেছো তারা তোমার সমস্ত কিছু অ্যাসিওর করেছে কিনা, বা ওই যে রয়েছে, এম্বাসি রয়েছে, সেই এম্বাসির মাধ্যমে। কিন্তু সেটা করেনি। সেটা না করার অর্থ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই যে দেশের যে এখন দুর্নাম হলো, আপনি দেখলেন, আমরা সবাই দেখলাম যে মিডিয়ার মাধ্যমে বলছে, এবং তারা দেশে গিয়েও একই কথা বলবে। এবং এই যে কোচ যেটা বলে গেল, বাংলাদেশে আর কোনো দিন আসবে কিনা তারা, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে তারা করবে, মনিটর করবে, এবং তারা এটা যে রিপোর্ট দিবে। যদি তাই হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ব্রাজিলের সঙ্গে কিংবা আর্জেন্টিনার সঙ্গে আমাদের যে সুসম্পর্ক, আমাদের যে এখানে ইমোশন, সেই ইমোশনটা কিন্তু আস্তে আস্তে ভাটা পড়বে। সেটাই যেটা বলছিলাম, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বোধহয় এক প্রকার সংকট চলছে, এবং সেই সংকটটা দীর্ঘায়িত হচ্ছে। শুধু ক্রিকেট নয়, ফুটবলেও সেটা চলমান, অন্যান্য ফেডারেশনগুলোতে আছে। যেটা বলেছিলাম এর আগে, যে ঘরোয়া লিগে সবগুলো ক্লাবকে আস্থায় এনে মাঠে ফেরানোর কথা বলেছিলেন একজন হেভিওয়েট পরিচালক। সেই আলোচনায় আসবো আরেকটা বিরতির পর। দর্শক, সময় হলো আরও একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি খেলার দুনিয়ায়। দর্শক আছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার ভাই, যেটা বলেছিলাম যে সেই ঘরোয়া লিগের কথাই, যেখানে আসলে ক্রিকেটাররা আন্দোলন করছে, 8 ক্লাবের ক্রিকেটাররা এখনও মাঠের বাইরে, এবং এই লিগটা শুরুর আগে একটা বড় সংবাদ সম্মেলন করলো বিসিবি। সেই সংবাদ সম্মেলন আসলে পাখির চক্ষু রেখেছিল সাংবাদিকরা, একই সাথে এই ক্রিকেটাররাও আসলে কিন্তু তাকিয়েছিল, কেননা সেখানে তাদের ভাগ্য নির্ধারণ হবে। শেষ পর্যন্ত দেখা গেল যে 20 ক্লাবের মধ্যে 12টা ক্লাব অংশ নিল, 8 ক্লাবের মানে ক্রিকেটাররা তারা আসলে মাঠের বাইরেই থেকে গেল। সেখানে একজন প্রভাবশালী পরিচালক তিনি বলেছিলেন যে ক্রিকেটারদের আস্থায় নিয়ে আসা হবে, এবং চেষ্টা করা হচ্ছে ক্লাবগুলোকে আস্থায় নিয়ে এসে তারপরে ক্রিকেটারদেরকে মাঠে ফেরানো হবে। এখন যে প্রশ্নটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সেই প্রভাবশালী পরিচালক ফারুক আহমেদের কথা, মানে নামটা বলেই দিই, ফারুক আহমেদের মতো যিনি সাবেক বিসিবি প্রধান এবং এখন তিনি সহসভাপতি হিসেবে আছেন, সংগঠক হিসেবে তাকে যদি মূল্যায়ন করতে বলি, তাহলে প্রথম অ্যাসাইনমেন্ট বোধহয় এইটাই তার জন্য। এর আগে তো তিনি এসেছিলেন আসলে প্রেসিডেন্ট হিসেবে, তার আগে তিনি মানে সিলেক্টেড ছিলেন। মানে সংগঠক হিসেবে তার সাংগঠনিক দক্ষতার মানে প্রমাণের এই একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে যে মানে ক্লাবগুলোকে আস্থায় এনে
মাঠে ফেরানো, সেখানে আসলে তিনি কতটা সফল? তিনি পুরোপুরি, শুধু তিনি না, যারা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছেন তারা সবাই পুরোপুরি, আমি বলবো এই ক্ষেত্রে মানে ইউনাইটেড করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। আমি যতটুকু জানি যে ফারুক ভাই গিয়েছিলেন, সম্মান রেখেই বলছি, উনি আবাহনী ক্লাবে গিয়েছিলেন, আবাহনীর সঙ্গে আলোচনাও করেছিলেন। দুজন মানে ক্রিকেটার, সাবেক ক্রিকেটার যারা বেছে নিয়েছিলেন দুটো ক্লাবকে, একটা আবাহনী আর একটা মোহামেডানে গিয়েছিলেন প্রেসিডেন্ট, আর সাবেক প্রেসিডেন্ট গিয়েছিলেন আবাহনীতে। সেখানে তারা দুজনেই রিফিউজড হয়েছেন এবং তারা বলেছেন যে আমাদের বোর্ড বা ক্লাব যে সিদ্ধান্ত নিয়েছে সেই ক্লাবগুলোর সিদ্ধান্তকেই আমরা সম্মান জানাই এবং আমরা সেইভাবে থেকে আমরা এখন খেলতে রাজি নই। তারপরে যেটা হচ্ছে, বুলবুল ভাই যেটা বলেছিলেন 4 চক্রের আয়োজন শেষে যে মোহামেডান প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে এখানে খেলবেন, কিন্তু সেই জায়গায় কিন্তু দেখা গেল মোহামেডান প্রেস রিলিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানালো যে এটা একটা সত্য নয়, অসত্য বয়ান দিয়েছিলেন। তো অসত্য কথা যখন বললেন, এটা নিয়ে কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট সরিও বলেছেন যতটুকু জেনেছি। সভাপতি এবং সহসভাপতি দুজনেই আসলে ফেল করেছেন সেখানে, কিন্তু মানে কথাটা হচ্ছে এরকম যে আর দায়িত্বটা আসলে কতটুকু বর্তায় ফারুক আহমেদের উপর, কেননা তিনি আসলে কোনো পদে নেই এই মুহূর্তে, স্ট্যান্ডিং কমিটির কোনো নির্দিষ্ট স্ট্যান্ডিং কমিটির মানে চেয়ারে নেই, অনেকটা দপ্তরবিহীন বলা চলে। ঠিক সেখান থেকে তো আরও তো কিছুটা দায় আছে যে মাঠে ক্রিকেট ফেরানো, বিশেষ করে ঘরোয়া ক্রিকেট যেখান থেকে আসলে ক্রিকেটের বীজ বোনা হয়। অনেক ধন্যবাদ আপনাকে সেকেন্দার আলী। দর্শক, ডিবিসি খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।